আজি রূপ স্বামী সবার চরণে কৃষ্ণ শরণ মাগিল সবার চরণে কৃষ্ণ শরণ মাগিল হে মধু কবি কৃষ্ণ কুমারী সাজিল হে মধু কবি কৃষ্ণ কুমারী সাজিল নবীনা ধরণী আজি নূতন রঙে নবীনা ধরণী আজি নূতন রঙে বাজিল মন্দিরা মৃদঙ্গ বাজিল অম্বরে মেঘ ছায়া ময়ূরী নাচিল বাজিল জয় ঠাকুর ডম্বুরু বাজিল বাজিল জয় ঠাকুর ডম্বুরু বাজিল নবীনা ধরণী আজি নূতন রঙে নবীনা ধরণী নবীনা ধরণী নবীনা ধরণী। কি আপু, তোমরা কি আমাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম করতে দেবে না? তুমি যা একটা বিবেচনা করো কিনা? মহারাজ, অনন্ত দেবী পৃথিবীর ভার সর্বদা সহ্য করেন, তাই এতে আপনি বিরক্ত হবেন না। আহা মন্ত্রী, অনন্ত দেবের সঙ্গে আমার তুলনাটা কি প্রকারে সম্মত হয়? তিনি হলেন দেবাংশ, আর আমি একজন ক্ষুদ্র মনুষ্য মাত্র। আহার নিদ্রা সময় বিশেষে আরাম, এ সকল না হলে আমার জীবন রক্ষা করতে দুষ্কর। মন্ত্রী, এখন আমার কিঞ্চিত অলস ইচ্ছে হচ্ছে। এ সকল পত্র না হয় সন্ধ্যার পরে দেখা যাবে, তাতে হারি কি? জবন্দল কিংবা মহারাষ্ট্রের শুনো আর এই মুহূর্তে আক্রমণ করতে আসছে না। মহারাজ, আরে ধনদাস, এসো এসো, ভালো আছো তো? আজ্ঞা মহারাজ, এই অধীন আপনার ছিল দাস, আপনার শ্রীচরণে তার কি কোনো অমঙ্গল আছে? সব বদল হলো আর কি, একে মনসা তাই আবার ধুনার গন্ধ। এই কর্মনার সাথে থাকতে দেখছি কোনো কর্মই হবে না। দূর হোক, এখন যাই। মহারাজ, কি সংবাদ ধনদাস? মহারাজ, এই নিকুঞ্জ বনের প্রায় সকল ফুলেই আপনার একবার করে মধুপান করা হয়ে গেছে। এই নতুনের মধ্যে কেবল ওই ভেরেন্ডা আর ধুত্রা প্রভৃতি বাকি। ওই মহারাজের উপযুক্ত স্ত্রী লোক তো আর একটিও দেখতে পাওয়া যায় না মহারাজ। সে কি হে, এই সাগর কি বাড়ি শূন্য হলো নাকি? মহারাজ, এমন অগত্য অবিশ্রান্ত সুস্থে লাগলে সাগরে কি আর বাড়ি থাকবে মহারাজ? তবে তবে মেঘ বলার উপায় কি বল দেখি? মহারাজ, মেঘবরের কথা পরে নিবেদন করছি। অগ্রে আপনি এই চিত্রকর্তার প্রতি একবার দৃষ্টিপাত করুন। এ কার প্রতিমূর্তি? এমন রূপ তো আমি আগে কখনোই দেখি নাই। কি চমৎকার রূপ! ওহে ধনদাস, এই কমলিনী কি কোন সরোবরে ফুটেছে আমাকে বলতে পারো? মহারাজ, ইনি উদয়পুরের রাজদুহিতা, এর নাম কৃষ্ণকুমারী। আহ, কৃষ্ণকুমারী, কৃষ্ণকুমারী বটে। যে মহাবংশে শতরাজ সিংহ জন্মগ্রহণ করেছিলেন, যে বংশের যশস্বরূপে এ ভারত ভূমি ছিল পরিপূর্ণ, সে বংশে এর অনুপমা কামিনীর জন্ম না হলে আর কোথায় হবে ধনদাস? আজ ভাইয়া তত্ত্ব গিলেছে, এবার একে কোনো ক্রমে ডাঙায় তুলতে পারলেই হয়। ধনদাস, মহারাজ, তুমি এই চিত্রপাট খেলা আমাকে দাও। মহারাজ, এই চিত্রকর্তা দাসের নয়, মতবে এখনই আপনাকে দিয়ে দিতে। মহারাজ, আমার এক বান্ধব উদয়পুর থেকে এ রাস্তায় এসেছে, সেই আমায় দিয়েছে চিত্রকর্তা বীজ। বেশ তো, তোমার বান্ধবকে মূল্য দিলেই তো হয়, তবে তিনি যা চান দেওয়া যাবে। ধনদাস, আমি রাজকোষাধ্যক্ষকে পত্র দিই, তুমি তার নিকটে অর্থ লয়ে তোমার বান্ধবকে দাও। মহারাজ, আপনি স্বয়ং দাতা কর্ণ। ধনদাস, আজ্ঞা মহারাজ। তুমি আমাকে যে অমূল্য রত্নটি প্রদান করলে, আমি চির বাধিত থাকলে। মহারাজ, আমি তো আপনার দাস মাত্র। তবে মহারাজ, আপনি যদি এই দাসের কথা শোনেন, তবে এই স্ত্রী রত্নটি আপনার লাভ হয়। সে কি হে, আমার কি এমন অদৃষ্ট হবে? উদয়পুরের রাজ সংসারে আমার পূর্বপুরুষরা বিবাহ করেছেন বটে, কিন্তু মহারাজ ভীমসিংহ অত্যন্ত অভিমানী। তিনি যদি এ বিষয়ে অসম্মত হয়, তাহলে যে আমার আর মান থাকবে না ধনদাস।
সিংহের কি কোনো সন্তান সন্ততি আছে? আজ্ঞা, এই আশীর্বাদ কেবল রাজকুমারী কৃষ্ণার নাম শুধু আছে। মহাশয়, শুনেছি রাজকুমারী কৃষ্ণা নাকি পরমা সুন্দরী। লোকে বলে যাজ্ঞসেনী স্বয়ং পুনরায় ভূমণ্ডল অবতীর্ণ হয়েছে। তবে মহাশয়, আপনি রাজকুমারী কৃষ্ণার সঙ্গে আমাদের মহারাজের বিবাহের চেষ্টা পাচ্ছেন না কেন? তিনিও তো স্বয়ং নারায়ণের অবতার। তার সন্দেহ কি? তবে এতে যৎকিঞ্চিৎ বাধা আছে। কি কথা মন্ত্রী? আজ্ঞা মহারাজ, আমি পরম্পরায় শুনেছি যে মরুদেশের বর্তমান নরপতি রাজা মানসিংহ নাকি এই কন্যার পানি গ্রহণ করতে ইচ্ছে করেন। বটে, বামন হয়ে চাঁদে হাত। ওই মানসিংহ তো একটি উপমন্ত্রীর দত্তক পুত্র। এটা সর্বত্রই রাষ্ট্র। সে কিনা রাজকন্যাকে বিবাহ করতে চায়। দুরাত্মার আমরকে বৈধের বিচিত্র মাত্র। দেখো মন্ত্রী, তুমি এই দণ্ডে উদয়পুরে লোক পাঠাও, আমি রাজকন্যাকে বরণ করব। আর মানসিংহ যদি এতে কোনো বাধা প্রদান করে, তবে তাকে সমুচিত প্রতিফলন না দিয়ে আমি ক্ষান্ত হব না। ধর্মবতা, এটি ঘরোয়া বিবাদের সময়। দেখুন, দেশ বৈরী দল চতুর্দিকে দিন দিন প্রবল হয়ে উঠছে। দেশবরী দল একই তো দিল্লির সম্রাট, সে তো এখন বিশিন ফণি। আর মহারাষ্ট্রের রাজার কথা যদি বলো, সে তো অত্যন্তই লোভী। যৎকিঞ্চিৎ অর্থ বলে সে সন্তোষ। মন্ত্রী, তুমি ধনদাসকে উদয়পুরে পাঠাও। জি একদম মহারাজ। ধনদাস, আজ্ঞা মহারাজ। নলগড়ের যেমন রাজহংসকে দময়ন্তীর নিকট দূত করে পাঠিয়েছিলেন, তেমনি আমি তোমাকে পাঠাচ্ছি। আর আমি তোমার সঙ্গে 100 অশ্ব, 5টি হস্তি এবং 1 সহস্র পদাতিক সৈন্য প্রেরণ করছি। ধনদাস, আজ্ঞা মহারাজ। আমার কর্ম যেন নিষ্ফল না হয়। মহারাজ, আপনার কর্ম সফল করতে এই দাসের যদি প্রাণও যায়, তবু এ দাস প্রস্তুত। তবে মহারাজ, রাজচরণে একটি নিবেদন আছে। এই নিবেদন? মহারাজ, নররাজ্যে রাজবংশীকে পাঠিয়েছিলেন দুধ করে, তার তো ছিল সোনার পাখা। কিন্তু দাসের কি আছে মহারাজ? বটে। ধনদাস, আজ্ঞা মহারাজ। এই অঙ্গুলিটি গ্রহণ করো। মহারাজ, আপনি প্রতাপে ইন্দ্র, ধনে কুবের, আর বুদ্ধে স্বয়ং বৃহস্পতির অবতার। ধনদাস, আজ্ঞা মহারাজ। তবে তুমি যাও, যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করো। আমি এখন বিলাস কাননে গমন করি। যাও, এখন তোমার যেখানে ইচ্ছে তুমি যাও। আমার যা কর্ম তা আমি করে ফেলেছি। 20 সহস্র মুদ্রা, তারপরে এই অঙ্গুলিটিও। আহা, কি মহামূল্যবান রত্ন। যাই, অগ্রে টাকাগুলোকে তো হাত করি গিয়ে। রাজা আসবার তো সময় হয়েছে। আজ আমায় কেমন দেখাচ্ছে কে জানে। মদনিকা, একবার দেখ তো ভাই, আজ আরশি দিয়ে ও মুখখানা কেমন দেখাচ্ছে। আহা, যেন একটি কনক পদ্ম বিমল সরোবরে ফুটে রয়েছে। তাও সব বরুকে যাক, এখন আমি যে কথা বলতে এলুম তাকে মন দিয়ে শোনো। কি ভাই, মহারাজ বুঝে আসছেন? আর মহারাজ, মহারাজ কি তোমার আছেন যে আসবেন? কেন?
ভাবছে? কেন? সে কি করেছে? কি আর করবে? যতদিন তুমি তার উপকার করেছিলে ততদিন সে তোমার ছিল, এখন সে অন্য পথে ভাবছে। বলিস কি লোক, আমি তো তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। বুঝবে কি আর? তুমি উদয়পুরের রাজা ভীম সিংহের নাম শুনেছো? শুনবো না কেন? তিনি তো ইন্দুপুরের চূড়ামণি, তার নাম কে না শুনেছে? ওই যে তোমার প্রিয় বন্ধু ধনদাস, সেই রাজা মেয়ে কৃষ্ণার সঙ্গে মহারাজের বিবাহ দেবার চেষ্টা পাচ্ছে। কি? এটা তোকে কে বললো? কেন? তুমি ছাড়া মনে হয় এই নগরে সকলেই এই কথা জানে। ধনদাস স্বয়ং কাল সকালে পত্রপত্রে উদয়পুরে যাত্রা করবে। কি? তুমি যে কাঁদতে বসলে। ছি, 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 ছি। এই কথা শুনে কি কাঁদতে হয়? মহারাজ তোমার স্বামী নন যে তোমার সতীনের ভয় হলো। যা, এখন যা। ও কেউ তোমার চোখে জল যে আর থাকে না। কি আপদ! আমি যদি ভাই এমন জানতেন তাহলে কি কথা তোমাকে শোনাই? ওই যে ধনদাস এদিকে আসছে। শোনো, তুমি যদি এই বিষয়ে কোন নিবারণ করতে চাও তাহলে এর একটা উপায় চেষ্টা করো। কেবল বসে বসে চোখে জল ফেললে কি হবে? তোমার চোখের জলে মহারাজ ভুলবে না ধনদাস ডরাবে? তবে আয় ভাই, আমরা একটু সরে দাঁড়াই। ওই ধনদাস আসছে, দেখি না ওইখানে সে কি করে। হ্যাঁ, চলো। বিলাসবতীর প্রতি মহারাজের যে অনুরাগটি ছিল তা তো দিন দিন হ্রাস হয়ে আসছে। এখন আর এর দ্বারা আমার কোনো উপকার হতে পারে না। তবে কিনা স্ত্রী লোকটি পরমা সুন্দরী, একবার দেখাই যাক না কেন। কই হে বিলাসবতী? কই কে জবাব দেয় না? কে হে? ধনদাস? তবে কি ভাবছিলে বলো দেখি শুনি। আর কি ভাববো বলো, তোমার ওই অপরূপ রূপটির কথাই ভাবছিলাম। ও হে ধনদাস, তুমি তো বড় রসিক পুরুষ হয়ে উঠলে। আর রসিক না হয়ে কি করি বলো? এই ধনদাস সে তো তোমারই দাস। তুমি নাকি মহারাজের কাছে একখানা চিত্রপট 20,000 টাকায় বিক্রয় করেছো। এইসব কথা তোমাকে বললে? এ আবার কি? তুমি ভাই এই অঙ্কুরেটি কোথায় পেলে? এই মাকে তো দেখি ভারী চালাতে আরম্ভ করলে। ও অঙ্কুরেটি মহারাজ আমায় রাখতে দিয়েছে। এখন আরেকটা কথা জিজ্ঞেস করি, তুমি নাকি উদয়পুরের রাজকন্যার সাথে মহারাজের বিবাহ দেবার চেষ্টা পাচ্ছ। কি সর্বনাশ! এই বাঘিনী আবার এই কথা জানলে কোত্থেকে? এইসব কথা তোমাকে বললে? কেমন করে জানবো? তুমি হচ্ছে এর ঘটক, তুমি জানবে না তার কে জানবে? এই দেখো মেয়ে মানুষের বুদ্ধি। আরে আমি যে ঘটক হয়েছি সে তো কেবল তোমারই উপকারের জন্য বৈধ নয়। আরে আমি যদি এ কার্যে চাই তবে কি মনে করো এই বিবাহ আর হবে? এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, তখন বুঝবে এই ধনদাস তোমার কেমন বন্ধু। ও ধনদাস মশাই, এ বাড়িতে আছেন? ওই ওই আপনাকে ডাকছে। এই অবস্থা, আমি তবে চলি ভাই। এই শোনো, এই মহারাজ যদি এই বিবাহ করেন তবু আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। এখন কি যে অদৃষ্টে আছে কিছুই বলা যায় না। কই মহারাজ তো আজ আর এলেন না। কেমন ভাই, যা বলেছিলাম তা সত্য হলো কিনা? এই বিবাহ হলে তুমি চিরকালের জন্য গেলে। এখন এর উপায় কি? উপায় বই কি, ভাবনা কি? ধনদাস মনে করে ওর মতো সুচতুর মানুষ আর দুটি নাই। তবে এইবার দেখা যাবে কত বুদ্ধি ধরে। চলো, তুমি আমার সঙ্গে চলো। চলো তবে। শুনি মোহন মুরলী গান, করিও মানুষ গেল বুঝি গুণবান। শুনি মোহন মুরলী গান, করিও
সত্য দাসকে দেয়া। জি আজ্ঞা মহারাজ। আর দেখ, তাকে বলিস এই সকলের উত্তর যেন আজই পাঠিয়ে দেয়। উত্তরের মর্ম যা যা হবে তা আমি প্রতিপত্রের পৃষ্ঠে লিখে দিয়েছি। জি আজ্ঞা মহারাজ। হে বিধাত, একে কি লোকে রাজভোগ বলে? না মহিষী, এসো মহিষী, এসো। না, এতদিন পর আপনি অন্তঃপুরে পদার্পণ করলে এই দেশে বড় সৌভাগ্য। দেবী, আমি যে তোমার কাছে কত অপরাধে আছি তা মনে করলে আমার অত্যন্ত লজ্জা। কিন্তু কি করি, আমি যে কোনো ক্রমে ইচ্ছাকৃত দোষী নই। ধর্মাবতার, এই সমাচার রামপ্রসাদ মন্ত্রী মহাশয়ের পত্রখানি রাজসম্মুখে পাঠিয়ে দেবেন। কই দেখি। যাক, এতকাল পর্বত হয় এ রাজ্য কিছুকালের জন্য নিরাপদ হল। কি প্রকার হলো? মহারাষ্ট্রের অধিপতির সঙ্গে এক প্রকারের সন্ধি হওয়ার উপক্রম হয়েছে। তিনি এই পত্রে অঙ্গীকার করেছেন যে 30 লক্ষ মুদ্রা পেলে তিনি নাকি স্বদেশে ফিরে যাবেন। দেবী, এই সংবাদে রাজা দুর্যোধনের মতো আমার যে হর্ষ বিষাদ হল। শত্রুবল স্বরূপ যে প্লাবন এই রাজভূমি ত্যাগ করলে এ হর্ষের বিষয় বটে, কিন্তু যে হেতুতে ত্যাগ করলে তা মনে করলে আমার যে আর এক দণ্ডের জন্য প্রাণ ধারণ করতে ইচ্ছে করে না। আমি ভুবন বিখ্যাত শৈলরাজের বংশধর, আর আমাকে কিনা একজন দুষ্ট লোভী গোপালের ভয়ে অর্থ দিয়ে রাজ্য রক্ষা করতে হলো। ঠিক আমাকে ঠিক। এই অপেক্ষা আর গুরুতর অপমান আমার জন্য কি হতে পারে? কিন্তু মহারাষ্ট্রের অধিপতিতে সশরীরে স্বদেশে গেলেন কেবল ভগবান একদিনের প্রশ্ন। দেবী, তুমি কি ওনার নরধমকে ভালো করে চেনো না? একবার যেখানে দুধের গন্ধ পায় সে কি আর ওই স্থান ছাড়তে চায়? অর্থের অভাব হলে ও যে আবার ফিরে আসবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু না, এই জঞ্জাল তো এক প্রকারে মিটে গেল। এখন তোমরা কৃষ্ণের বিবাহের বিষয়ে আলোচনা করো। এই বিষয়ে তো ব্যস্ত হবার আবশ্যক। সে কিনা এত বড় মেয়ে, তাকে কি আয় বড় রাখা চলে? শুনিয়ে মোহন মুরলী গান সুমধুরধ্বনি কে করছে? বলছে তোমার কৃষ্ণা তার সঙ্গীতের সঙ্গে উচ্চারণে বিহার করছে, যেন বড় দেবী তার আপন সহচরী কণ্ঠে পরিভ্রমণ করছে। বেশ ভালো। বেশি কৃষ্ণের বয়স এখন কত হলো? সে কিনা তুমি কি জানো না, কৃষ্ণ তাই পনেরোতে পা দিয়েছে। আহ, কি সুমধুর সঙ্গীত! মহারাজ, আপনার পরম সৌভাগ্য। মহিষী, আপনাকেও আমি শত ধন্যবাদ দিই যে আপনি এই দুর্লভ রত্নটিকে লাভ করিয়াছেন। অনেকদিন হলো। মা, মেয়েটিকে ভালো করে দেখি। মা, এসো মা, এসো। পিতো, সে কি মা, তুমি কি ভগবতী বাবার মতো দেখে চিনতে পারছো না? ভগবতী শ্রীচরণ অনেকদিন দর্শন করি নাই, তাই তো মা ওকে প্রথমে চিনতে পারিনি। ভগবতী, আপনি এই দাসীর দোষ মার্জনা করুন। বৎসে, তুমি চির সুখিনী হও। মা, এসো মা, বসো। তুমি উদ্যানে কি করছিলে মা? পিতো, আমি ফুল গাছে জল দিয়ে শিক্ষক মহাশয় যে নতুন তাঁতিয়া শিখিয়ে দিয়েছেন তাই অভ্যেস করছি। আপনি অনেকদিন আমার উদ্যানে পদার্পণ করেন, তা আজ একবার চলুন। ওটা কি ফুল মা? মা, এটি গোলাপ, আমার ওই উদ্যান থেকে তোমার জন্য তুলে এনেছি। বিদ্যুৎ হচ্ছে কেন? মহারাষ্ট্রপতি কি তার সন্ধি অবহেলা করে আবার যুদ্ধে প্রবৃত্ত হলেন নাকি? রামপ্রসাদ, রামপ্রসাদ! মহারাজ, বিদ্যুৎ হচ্ছে কেন? আজ্ঞা মহারাজ, সকলেই মঙ্গল। জয়পুরের অধিপতি রাজা জগৎ সিংহ রায় রাজসম্মুখে কোনো বিশেষ কার্যের নিমিত্তে দূত প্রেরণ করেছে। রাজা জগৎ সিংহ রায়? রাজা জগৎ সিংহ রায় তো আমাদের পরম আত্মীয়। জগদীশ্বর না করুন তিনি যেন বিপদগ্রস্ত হয়ে আমাদের নিকটে দূত না পাঠিয়ে থাকেন। ভগবতী, আমাকে এখন বিদায় দিন। প্রিয়সী, আমাকে যা আবার রাজসভায় যেতে হবে। মা, দেখো মা, পিতো আসে আরেকবার আমার উদ্যানটি দেখলেন না। চলো মা, আমরা তোমার উদ্যান থেকে বেরিয়ে আসি। ভগবতী, আপনিও চলুন। তোমার নাম কি ভাই? আমার নাম মদন মোহন।
হাসলে চলবে না। বড় চমৎকার হয়েছে বেশটা। কে বলে আমি বিলাসবতী সখী মদনিকা? ধনদাস ধূর্ত চূড়ামণি, সে যখন আমাকে চিনতে পারে নাই তাহলে আর ভয় কিসের? বিলাসবতীর নিতান্ত ইচ্ছা এই বিবাহটা যেন কোনো মতে না হয়, তাহলে ধনদাসের মুখে এক প্রকার চুনকালি পড়ে। আবার আমি রাজা মানসিংহের কাছে কৃষ্ণ কুমারীর নাম করে একখানা পত্র লিখেছি। পত্রখানা যা কৌশলে লেখা হয়েছে না, তা দেখা মাত্র একদম অস্থির হয়ে উঠবে। ওই যে ধনদাস মন্ত্রীর সঙ্গে এইদিকে আসছে। এই মন্ত্রীকে বিলাসবতীর নামে আমি যা বলেছি, বোধহয় এর মন রাজার উপর সম্পূর্ণ চটে গেছে। দেখি না ওদের কি কথোপকথন হয়। মন্ত্রী মহাশয়, এই যৌবনকালে লোকে কি না করে থাকে। তা আমাদের মহারাজ কখনো কখনো ভগবান কন্দর্পের সেবক হয়ে থাকেন, তেমন বড় কিছু অসম্ভব নয়। আমাদের মহারাজের বয়স অতি অল্প। আজ্ঞা, তা সত্য বটে, কিন্তু আমি শুনেছি যে জয়পুরের অধিপতি বিলাসবতী নামের এক বারবিলাসীর এত দুর্ভাগ্য যে মহাশয়, ওলি কি কখনো ফুলের অনুগত হয়? মহাশয়, আমি এটাও শুনেছি যে এই বিলাসবতী বড় সামান্য পুষ্প নয়। তা বড় মিথ্যে কথা নয়, নইলে আমার মন কি টলে? মহাশয়, এসব কথা আপনাকে কে বললেন? এই বিলাসবতী অতি সামান্য স্ত্রী, আজ আছে তো কাল নাই। মহাশয়, রাজনন্দিনী কৃষ্ণা রাজকুলপতি ভীম সিং এর জীবন শুরু, তা তিনি যে কথা শুনলে বিবাহে সম্মত হবে এমন তো আমার কোনো মতেই বিশ্বাস হয় না। কি সর্বনাশ! তবে মহাশয়, এই সকল কথা কি রাজের কর্ণে বলা উচিত হবে? প্রচার হলে যে কত লোকে কত কথা হবে তার কি আর সংখ্যা আছে? এই সুন্দর বালকটি কে? একে চিনি চিনি বোধ হচ্ছে। একে কি আর কোথাও দেখেছে? ওহে ভাই, এইদিকে এসো তো একটু। আপনি কি আমাকে আজ্ঞা করছেন? তা ভাই, তোমার নাম কি? আমার নাম মদন মোহন। আচ্ছা, তা তুমি এখানে করো কি? আমি এই রাজ পরিবারে থেকে পড়ালেখা শিখি। কেন, তোমার দেশের তুলনায় বুঝি? সে যাকে, তুমি রাজকুমারী কৃষ্ণাকে দেখেছ? হ্যাঁ, দেখবো না কেন? তা রাজকুমারী কৃষ্ণা দেখতে কেমন? সেই রূপ বর্ণনা করা আমার সাধ্যে নয়, কিন্তু তিনি বিলাসবতীর কাছে নন। তার কাছে নন? ও মহাশয়, আপনি কানে কিছু খাটো আছেন বটে। বিলাসবতী, বিলাসবতী। এই বিলাসবতী আবার কে? হ্যাঁ, বিলাসবতীকে তা আপনি জানেন না বুঝি? সর্বনাশ, এই ছোটরা আবার বিলাসবতীর নাম জানলে কোত্থেকে? এই শোনো, এই বিলাসবতীর নাম আমি জানবো কোত্থেকে? আমার সাথে বিচ ছলনা করেন কেন? আপনি মন্ত্রীবর্গে যা যা বলেছেন তো সব আমি শুনেছি। এই ভাই, তুমি যা শুনেছো শুনেছো, এইসব কথা অন্য কারো কানে কর্ণে উচ্চারণ করতে চেয়েও না কেন? তুমি কি পেলে সন্তুষ্ট হও? হ্যাঁ, আচ্ছা। ওই যে তোমার হাতের অঙ্গুরিটি আছে না, সেটি আমাকে দিলেই হবে, তাহলে আমি আর কাউকে কিছু বলবো না। এই অঙ্গুরিটি? এই নাও। তবে আমি চললে কি কুলগ্নে যে আমি এই রাস্তায় এসেছিলাম। আমি তবে এখান থেকে চলে এখন। মহারাজ, জয়পুরী রাজদূতটির নাম কি বলছিলেন? আপনার দুটির নাম ধনদাস, ব্যক্তিতে অতি গুণবান আর বহুদর্শী।
আর শুনেছি রাজা জগৎ সিংহ নাকি মহাজ্ঞানী পুরুষ, তার সুখ্যাতিও নাকি বিস্তর। এখন এই বিবাহের শুভকর্মটি ভালো ভালো সম্পন্ন হলে বাঁচে। এমন শুভকর্মের কথা উপলক্ষে তোমার কি রোদন করা উচিত? আমাদের হৃদয় নীতিকে আমি কেমন করে একজন পরের হাতে সমর্পণ করবো? অসখী ভ্রমণ দলে নলিনী মুনিনী গ্রামে দেশা দেশুলিলে অসখী ভ্রমণ দলে। আমাকে যে আবার রাজসভায় যেতে হবে, চলুন। কিন্তু আপনার এই চন্দ্রবদন দেখে সেই দুঃখ এতক্ষণে ভুললে। ভালো দুটি রাজা মানসিংহ আমার পিতার কাছে দুধ পাঠানোর আগে তোমাকে আমার কাছে পাঠালেন কেন? রাজনন্দিনী, আপনি অতি বুদ্ধিমতী। আপনি তো বুঝতেই পারেন যে যাকে ভালোবাসে সে তার মনের কথা না জেনে কি কোনো কর্মে হাত দেয়। কেন? তোমাদের মহারাজ কি আমাকে ভালোবাসে? ভালোবাসেন কিনা সে কথা আমাকে জিজ্ঞেস করছেন? তিনি দিন রাত কেবল আপনার কথাই করছেন, আপনার নামই করছেন। তার কি আর কোনো কমে মন আছে? কি আশ্চর্য, তিনি তো আমাকে কখনো দেখেন নাই। তবে যে তিনি আমার উপর এত অনুরক্ত হলেন, এর কারণ একটা না একটা বিষম বিবাদ ঘটে উঠবে। তুমি কি শোনোনি যে জয়পুরের রাজাও আমার জন্য দুধ পাঠিয়েছে? রাজনন্দিনী, তাতে কি আমাদের মহারাজ ডরাবে? আপনি অনুমতি দিলে তিনি এক মুহূর্তে জয়পুরকে ভস্মরাশি করে দিতে পারেন। তুমি তো তোমার রাজার প্রশংসা সর্বদাই করছো। দেখো দুটি, আমার মাথা খাও। তুমি যথার্থ বলো দেখি, তোমাদের রাজা দেখতে কেমন? রাজনন্দিনী, তার সমান রূপবান পুরুষ আমি তো আমার চোখে দেখি নাই। আহা, মরি মরি, কি বর্ণ, কি গঠন, যেন সাক্ষাৎ গন্ধর্ব। রাজনন্দিনী, আমি সঙ্গে করে মহারাজের একখানা চিত্র করে আপনি দেখলেই বুঝবেন তার কেমন রূপ। এখানে এখন আপনার কাছে থাক, পরে আবার ফিরে দিবে। তুমি তবে এবার তোমাদের রাজদূতের সঙ্গে একবার দেখা করো। যে আজ্ঞা।
তিনি প্রথমে পত্র লিখে আমাকে দেন, তারপর আমি একজন বিশ্বাসী লোক দিয়ে আপনাদের দেশে পাঠাই। ও আচ্ছা, যাই হোক, আমাদের মহারাজ যদি সৌভাগ্য বলতে হবে, তা না হলে তোমাদের সুকুমারী তার প্রতি এতটা অনুরক্ত হন। দেখুন দূত মহাশয়, এখানে একটু সাবধানে চলবেন, আর এই পত্রের কথা এখানে প্রকাশ করবেন না, তাহলে যে রাজনন্দিনী লজ্জা একেবারে প্রাণ ত্যাগ করবেন। সে কি কথা? আমি তো পাগল বলতো নই, এই কথা আমি প্রকাশ করতে আছে। মহাশয়, ওই যে জয়পুরের দূত ধনদাস, তাকে বোধহয় আপনি ভালো করে চেনেন না। ধনদাস? না, তার সঙ্গে আমার তেমন আলাপ নেই। মহাশয়, ওই দূত যে আপনাদের রাজার নামে কত নিন্দে করে, তো আপনাকে বললে একদম অগ্নিনে জ্বলে উঠবে। আর তাতে রাজনন্দিনী পর্যাপ্ত ক্ষুণ্ণ হয়েছে, একে একবার শাস্তি দিতে পারলে ভালো হয়। কেন? এটা বলে কি? ও বেটা যা বলে তা আমার বলতে লজ্জা করে। ও বেটা বলে কিনা রাজা মান সিংহ একজন ভ্রষ্টা স্ত্রী তপ্ত পুত্র মাত্র, আর তিনি কোনো দেশের প্রকৃত অধিকারী নন। কি বললে? কি বলবো? আমি নিহাত বৃদ্ধ ব্রাহ্মণ বলে নতুন এই ধরনের মস্তক ছেদ করতেন। ও শিকারের মুখে সিংহের নিন্দা, এও কি সহ্য হয়? ওই যে ধনদাস মন্ত্রীর সঙ্গে এইদিকে আসছে মহাশয়, তবে আমি এখন চললেন। বাহ, কি গোলযোগীরা পা দিয়ে দিয়েছি, এখন আর এখানে থাক থেকে কাজ নেই। যাই, আমাকে আবার ধনদাসের আগে জয়পুরে পৌঁছতে হবে। এই যে মানসিংহের দূত মহাশয় এখানে রয়েছে। মন্ত্রী মহাশয়, ইনি রাজা জগৎ সিংহের দূত না? আগে হ্যাঁ মহাশয়, আমরা উভয় যখন একটু অমূল্য রত্ন প্রাপ্তিরা সে দেশে এসেছি, তখন আপনি আর আমি উভয়ের বিপক্ষ বটি, কিন্তু তাই বলে কি আমাদের একে অপরের সাথে অসৎ ব্যবহার করা উচিত? আগে তাও কি হয়? তবে আপনাকে এখানে কথা জিজ্ঞেস করি, বলি যে আপনি যে নিরন্তর আমাদের মহাদেশের রাজ্যসভায় নিন্দা করে বেড়াচ্ছেন, সেটা কি আমরা সমুচিত করব? এই কথা আপনাকে কে বললেন? মহাশয়, বাতাসটা হলে বৃক্ষ পল্লব নড়ে না। মহাশয়, দেখছি নিতান্তই আমার সঙ্গে বিবাদে লিপ্ত হওয়ার ইচ্ছে। আপনার সঙ্গে বিবাদ করিবার আমার কি ফল? তবে আপনি আপনার দুষ্কর্মের জন্য সমুচিত ফল পাবেন, তার কোনো সন্দেহ নাই। মহাশয় শুনলেন তো? ঠাকুর, তুমি নিতান্তই বৃদ্ধ ব্রাহ্মণ, নয়তো এখনই তোমাকে ওভাবে যেতে দিতেন না। তোমার ওই যে বড় স্পর্ধা। মহাশয়রা ক্ষান্ত হোক, আপনাদের এই বিদ্যালয় কাকদ্বন্দ্বের প্রয়োজন কি? একই মহাশয়, আপনাদের মধ্যে ঘোর দ্বন্দ্ব উপস্থিত যে, আপনারা কি লক্ষ্যভেদ হতে না হতে যুদ্ধ আরম্ভ করলেন? বীরবর, মহারাষ্ট্রপতি শিবির থেকে একজন দূত এসেছে, আপনার কি আজ্ঞা হয়? দূত? মহারাষ্ট্রপতি শিবির থেকে? আচ্ছা, তাকে রাজসভায় নিয়ে যাও। আমি যাচ্ছি। চলুন তো ব্যাপার, সকলে একবার রাজসভায় যাও। ভগবতী, ভগবতী, মহিষী কোথায়? মহিষী না এখানে ছিলেন? তিনি এই ছিলেন, বোধহয় আবার এক্ষুনি এলেন বলে। তার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে, বোধ করি আপনিও শুনে থাকবেন। মহাদেশের অধিপতি রাজা মানসিংহ রায়ও কৃষ্ণার পানি গ্রহণ লাভে আমার নিকটে দূত পাঠিয়েছে। আজ্ঞা হ্যাঁ, শুনেছি বটে। ভগবতী, আপনি তো চির তপস্বী, সুতরাং এদেশের লোকের চরিত্র বিশেষ রূপে জানেন না। এই বিবাহ উপলক্ষে চারদিকে যে কত গোলযোগ হয়ে উঠবে তার কি সংখ্যা আছে? মহারাজ, তোমার কৃষ্ণের বিবাহ যে স্বচ্ছন্দ সম্পন্ন হয়, এ তো আমার কোনো মতেই বিশ্বাস হয় না। সে কি প্রিয়? আর বলবো কি, এদিকে মহারাষ্ট্রপতি যাবার রাজা মান সিংহের পক্ষ হয়ে আমাকে অনুরোধ করছে। মহারাষ্ট্রপতির কথা যদি কোনো ব্যত্যয় ঘটে, তবে কি আর দেশে কিছু থাকবে? তার দুঃসদল যে আবার দেশ লুঠন করতে আরম্ভ করবে। মহারাজ, রাজনন্দিনীকে রাজা মানসিংহকেই প্রদান করুন না কেন? তিনিও তো একজন সামান্য রাজা নন। জীবিতেশ্বর, এই দাসীরও এই প্রার্থনা? বল কি দেবী, রাজা জগৎ সিংহ রায় আমাদের পরম আত্মীয়, এছাড়া ওর দুটি প্রথমে এসেছে। এখন আমি তাকে কি বলে এই ব্যাপারে নিরস্ত করি? হে বিধাত, তুমি যে এই প্রমাদ অগ্নির সূত্র করলে, কি রক্তস্রোত ব্যতীত আর কিছুতে নির্ভর হবে না, এত উতলা হলো না। ভগবান একলিঙ্গের প্রসাদে উদ্বেগ তরায় শান্ত হবে। মহিষী, তুমি তো রাজপুত্রী, তুমি কি জানো না এই বিষয়ে আমি যাকে নিরাশ করবো সেই তৎক্ষণাৎ শিকোষ দূরে নিক্ষেপ করবে? তোমার
রাজপুত্র নাকি সতীর মতো আপন পিতার সর্বনাশ করতে এসেছে। মহারাজ, কৃষ্ণর তো এখানে কোনো দোষ নাই। সে ভালো মতো কি বুঝে, আর তাকে এমন করে বলে কেন মায়ের প্রাণেশ্বর। দেবী, দেবী আমার অপরাধ মার্জনা করো। হায়, আমি কি নরাধম, কি পাষণ্ড, এমন অমৃত আমার পক্ষে বিষ হলো। ঠিক আমাকে, ঠিক। তা চলো এখন অন্তঃপুরে যাই। সর্বনাশ কৃষ্ণা আমার, এ কি হলো তোমার?
আমি যে কি কুলগ্নে আপনাদের রাস্তায় এসেছিলেন তা আর বলতে পারিনি। কেন মহাশয়? কেন আবার বলছেন? দেখুন, আমার যা কিছু ছিল সব ওই দস্যু দলে লুটে নিলে। তারপর ওই যে রাজা মানসিংহের দূত, মহাশয়, যা হয়েছে হয়েছে, ওসব কথা আর মনে করবেন না। এখন অনুগ্রহ করে এই অঙ্কুরিটি গ্রহণ করুন। মহারাজ এটি আপনাকে দিতে দিয়েছে। মহারাজের প্রসাদ শিরোধার্য। আমি তবে এখন চলি। হ্যাঁ, আসুন তো। এই যে অমূল্য রত্ন, এই বিবাহ কার্য অকৃতকার্য হলাম বলে মহারাজ যদি নিখুশি হন তবে হলেনই বা। আমার তো এখন আর অর্থের অভাব নাই, আমি না হয় অন্য রাজ্যে গিয়ে বসবো। বুদ্ধি বলে ধনদাস আজ ধনপতি। কি বলো মন্ত্রী, এই সকল কথা তোমাকে কে বললো? মহারাজ, ধনদাস হয় অর্ধ বৈকালে কি করলো প্রাতে এসে উপস্থিত হবে, তার মুখে এসব কথা শুনলেই তো আপনি বিশ্বাস করবেন। সে কি হে, আমি কি তোমাকে অবিশ্বাস করছি হে? আমি শুধু জিজ্ঞাসা করছি কি যে এই সকল কথা তুমি কার কাছ থেকে শুনলে? আমারই কোনো চরের মুখে শুনেছি, সে যদি বিশ্বাসযোগ্য পাত্র। তবে কি মহারাজ ভীমসিংহ আমাকে অবহেলা করে মানসিংহকে কন্যাদান করবে মনস করেছে? আমি শুনেছি রাজকুলপতি ভীমসিংহের আপনার প্রতি অত্যন্ত স্নেহ, তিনি কেবল দায়গ্রস্ত হয়ে আপনার বিরুদ্ধে কর্মে পতিত হয়েছে। মহারাজ, ধনদাসেই অনর্থের মূল, সে কেবল নিঃস্বার্থে রাজ্যের সর্বনাশ করুন। কেন, তার অপরাধটা কি? মহারাজ, রাজকুমারী কৃষ্ণের প্রতিমূর্তি যে ও আপনাকে কেন এনে দেখায় তাকে আপনি এখনো বুঝতে পারছেন না। এই বিবাহ উপলক্ষে একটি গোলযোগ বাঁধিয়ে নিজের উদর পূর্ণ করবে, এই কারণে। আর বটে বটে, তাই ও একটা এই বিষয়তে উদ্যোগী হয়েছিল, আমি তখন বুঝতে পারিনি। আচ্ছা, ও আগে ফিরে আসুক, তো এ বিষয়ে কি কর্তব্য বলো দেখি শুনি। আমার বিবেচনা এই বিষয়ে নিরস্ত হয়েছে। কি বলে মন্ত্রী, তুমি উন্মাদ হলে নাকি? এমন অপমান কি কেউ সহ্য করতে পারে? মন্ত্রী, আমার কি সম্পদ নাই, সৈন্য নাই, নাকি বল নাই? দেখো মন্ত্রী, তুমি প্রতি দুর্গপতিকে গিয়ে এখনই পত্র পাঠাও, যেন তারা পত্র পাঠ মাত্রই সসৈন্যে এসে রাজত্বে উপস্থিত হয়। মহারাজ, আর মিথ্যা বাক্য ব্যয় করেছেন কি? যাও। তবে কি না আমার পরামর্শে এই বিষম কাণ্ডে সহসা প্রকৃত হওয়া উচিত হয় না? মন্ত্রী, মানব জীবন চিরস্থায়ী নয়, কিন্তু অপযশ চিরস্থায়ী। আমি যদি এমন অপমান সহ্য করি তাহলে ভবিষ্যতে লোকে আমাকে কাপুরুষের দৃষ্টান্তে স্থল করবে। তা তুমি যাও। যে একটা মহারাজ, দুষ্ট ধনদাসটাই অনর্থের মূল। সে বড় মিছে কথা না। আমি উদয়পুরে যেসব কাণ্ড করে এসেছি তা মনে করলে আপনা আপনি হেসে মরতে হয়। ভালো, ধনদাস কি তোকে যথার্থ চিনতে পারে নাই? তা পারলে কি আর এই অঙ্গুরিটা আমাকে দিত? মন্দুরিকে তুই লোকের কাছে কি বলে আপনার পরিচয়টা দিতিস? কেন? উদয়পুরের লোককে বলতাম ও আমার বাড়ি জয়পুরে, আর জয়পুরের লোককে বলতাম ও আমার বাড়ি উদয়পুরে। আর যেখানে দুই দেশেরই লোক থাকতো সেখানে এতটা যেতাম না। রাজকুমারী কৃষ্ণা নাকি বড় সুন্দরী? আহা, শুধু সুন্দর বললে আমি বলি কি এমন রূপ লাবণ্য পৃথিবীতে নাই। রাজনন্দিনী কৃষ্ণার কথা মনে হলে প্রাণ যেন একেবারে কেঁদে উঠে। বলিস ছিল তিনি কি এমনই সুন্দরী? তবে আমাকে তার কথা ভালো করে বল দেখি শুনি। যে রাজনন্দিনী কৃষ্ণাকে কখনো দেখে নাই, বিধাতা তাকে বৃথা চক্ষু দিয়েছে। সে যাই হোক, এখন বলো দেখি মহারাজ কদিন এখানে আসেন নাই? সে কথা কেন জিজ্ঞেস করছিস? আজ 3 দিন।
বটে, তবে তিনি ধনদাস ফিরে আসবার দিন অবধি এখানে আসেন নাই বোধ করি। তিনি এই বিবাহের বিষয়ে ভীষণ ক্ষুণ্ণ হয়েছে। তা হবেনি তো, আমি তার দুধকে যেই জুতো খাইয়ে এসেছি। ধনদাস ভাই এই জন্মে আর কারো ঘরটালি করবে না। শোন সখী, আজ বোধ হয় মহারাজ এখানে এখন আসবেন। তবে আজ যদি তার পায়ে ধরে না ছেড়েছো তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। ও মা, ছি ছি, তা কি কখনো হয়? বুদ্ধি থাকলে সব হয়। ওই যে মহারাজ এদিকে আসছেন। হ্যাঁ তাই তো, তবে এখন আমি চললে। শোনো, মহারাজ আসলে আবার এভাবে হেসে ওঠো না যেন। বহুদিন পর ধনদাসের মাথা খাওয়ার জোগাড় হয়েছে। আজ 3 দিন এ নগরে আসিনি, আর কেমন করেই বা হাসবো? আমার কি আর নিঃশ্বাস ত্যাগ করবার অবকাশ ছিল? এই 3 দিনে প্রায় 90,000 সৈন্য এই শ্রীনগরীতে উপস্থিত হয়েছে। ধনকুল সিংহ প্রায় 8-10 হাজার লোক সঙ্গে করে আসছেন, শত সহস্র বীর। দেখি মান সিংহ এবার তার আপন রাজ্য কিভাবে রক্ষা করে। কই বিলাসবতী কোথায়? এই যে প্রিয়ে, তুমি এত বিরসবদন হয়ে বসে আছো কেন? এই 3 দিন না আসাতে তুমি কি আমার উপর বিরক্ত হয়েছো? এ কি একেবারে নিস্তব্ধ হলে যে? কথা কও। তা তুমি যদি আমার সঙ্গে কথাই না বলবে তাহলে বলো, আমি ফিরে যাই। যাও না কেন? আমি কি তোমায় বারণ করছি? কেন, আমি কি অপরাধ করেছি যে তুমি আমার উপর এত দয়াহীন বলে? সে কি মহারাজ, আপনি হচ্ছেন ইন্দুপুরের চূড়ামণি, তা আবার মহারাজ ভীমসিংহের জামাই হবে। আমি একজন। তুমি দেখছি আমার উপর যথার্থই রেগেছো। যে ব্যক্তি এত অনুগত থাকে তার উপর কি রাগ করা উচিত? তবে আমাদের তো আবার ভাব হলো। এই যে সখী, তোমাকে দেখলে আমার বড় ভয় হয়। আচ্ছা, তুমি যে ধনদাসের বিষয়ে যে সকল কথা আমাকে বলেছিলে সেগুলো কি সত্যি? ধনদাস যে পরম ধূর্ত আর স্বার্থপর তা আমি বিলক্ষণ টের পাচ্ছি, কিন্তু ওর যে এত দুঃসাহস তা আমার কখনোই বিশ্বাস হয় না। মহারাজ, স্বচক্ষে
এর সাক্ষ্য কি আর আছে? আজ্ঞা, তবে আমি এলিম বলি। নরনাথ, এই দুষ্ট ধনদাসী সকল অনর্থের মূল। তা বই, আমার এই বিবাহের কি প্রয়োজন ছিল? তুমি থাকতে আমি কি আর অন্য কাউকে ভালোবাসতে পারি? তবে কিনা দুষ্ট ধনদাসের মন্ত্রণা শুনে অহিমুষিকের ব্যাপার ঘটেছে। মানটা তো রক্ষা চাই। মহারাজ, আপনি সত্তর এইদিকে পদার্পণ করলে ভালো হয়। ধনদাস এদিকেই আসছে। দেখো ভাই, আজ মহারাজকে প্রমাণটা দেখিয়ে দাও। চলুন মহারাজ। চলো তবে। ধনদাস ধূর্তবাজ, কিন্তু মদনিকাতে ফাঁদ পেতেছে, তা থেকে শিকার নিষ্কৃত পাওয়া দুষ্কর। এসে এসে ধনদাস, বসো তবে। ভালো আছো তো? আর ভালো। এই উদয়পুর থেকে ফেরা অবধি মহারাজ একবার আমায় রাত সম্মুখে ডাকলেন না। তা ভাই, তুমি যে আমায় মনে রেখেছো এই অনেক। শুনেছেন মহারাজ, শুনেছেন? চুপ! আমি মনে মনে বিলক্ষণ টের পাই, বিলাসবতী আমাকে ভালোবাসে। শুনেছো বাচ্চা স্পর্ধার কথা? ইচ্ছা হয় একটু নরকের মুক্তটা এই মুহূর্তে কেটে ফেলি। জানো না আমি তোমার কতটা ভালোবাসি? এই তুমি যে কি পদার্থ, তাকে দারুণ রাজাগুলো জানে, বলো। ইচ্ছা হয় শালাকে এখনই কেটে ফেলি। কাল তো মহারাজ যাবে মরুদেশ আক্রমণ করতে। তা তিনি শাস্ত্রবিদ্যে যত পারদর্শী তা আমাদের সকলেই জানা আছে। আমি বিলক্ষণ বলতে পারছি, হয় তিনি কাল চূর্ণকালী দেখে দেশে ফিরবে, নতুবা মারা পড়বে। বিরাটপতি, শোনো না, আমরা না এদেশ ছেড়ে চলে যাই। চলো, এই কাপুরুষের কাছ থেকে তোমার কি উপকার হবে বলো? রে রাজার নরধম দাসী পুত্র, এই তোর কৃতজ্ঞতা? তুই দেখছি চিরউপেক্ষণের করে ছুট দিতে পারিস। এই রে, এবারে মারা পড়লাম, এখন কই যাবো, কি করবো? মহারাজ, এই ক্ষুদ্র প্রাণীর শরীরে আমরা অস্বীকরণ কিনা হবে মাত্র। তা মহারাজ, আমাকে প্রাণী ভিক্ষা দিন। আমি কি তোমার কথার অন্যথা করতে পারি? তবে প্রাণ দণ্ড করবো না, কিন্তু ওর মুখ যাতে আমাকে আর অবলোকন করতে না হয় এমন দণ্ড দেওয়া আবশ্যক। মন্ত্রী, মন্ত্রী, তুমি এই দুরাচারকে নরপাগলের নিকট নিয়ে যাও, আর এর মাথা পুড়িয়ে গায়ে গোল গেলে গায়ে চুনকালি বেঁধে রাজ্য থেকে বিতাড়িত করে দাও। আর দেখো, এর যত সম্পত্তি আছে সব গরিব ব্রাহ্মণ দিগকে দান করে দাও। মহারাজ, এমনটা করবেন না মহারাজ, মহারাজ। কোথায় রাজকুলপতিরা এসে উপস্থিত হলেন। আমাকে এখন যেতে হবে। সে কি মহারাজ, এত শিগগির? তবে কবে দেখা হবে বলুন? আমি কাল রাতে যুদ্ধযাত্রা করব। যদি বেঁচে থাকি তবে আবার সাক্ষাৎ হবে, নচেত এ জন্মের মতো এ দেখাই শেষ দেখা। মহারাজ, মহারাজ! কি সর্বনাশ! তারপর আজ্ঞা, রাজা মানসিক স্পর্শ করে প্রতিজ্ঞা করেছে যে হয় তিনি কুমারী কৃষ্ণাকে বিবাহ করবেন, নয় উদয়পুরকে বর্ষসাত করে মহারাজা রাজ্য ছাড়খাড় করবেন। রাজা জগৎসিংহের এর উপর বটে, কলিকালে লোকে কি কি বিরক্ত বলে থাকে। দেখো সত্য দাস, আমার ধরাগার আজ ধন শূন্য, আমার সৈন্য আজ বীর শূন্য। সুতরাং আমি অভিমন্যুর মতো এই শব্দরথীর মধ্যে যেন নিরস্ত হয়ে রয়েছে। তা আমার সর্বনাশ করা তো বিচিত্র কিছু নয়। আরে মরুদেশের অধিপতি, তার এত বড় সাহস যে সে আমাকে শাসায়। ওই জগৎ সিংহ, সে তো আমাদের আত্মীয়, সে এখন খুব আত্মবিস্মৃত হলেন। বড় আশ্চর্যের বিষয়। হায়, কুমারী কৃষ্ণাকে নিয়ে যে এত বিভ্রাট ঘটবে এই স্বপ্নের অগোচর। এখন এতে কি কর্তব্য সেই যে বলো। আমি তো কোনো কোনো এই বিপদ সাগরের কোনো কুল দেখতে পাচ্ছি না। মহারাজ, ভাই বলেন্দ্র, ভাই বসুন। ভাই, সকল সংবাদ তুমি শুনেছো তো? আগে হ্যাঁ, মন্ত্রীর নিকট সকলেই অবগত হয়েছে। আর আমিও যে কয়েকজন দূত পাঠিয়েছিলাম তাদের মধ্যে 3 জন ফিরে এসেছে। জগৎপতি আমির আর মহারাষ্ট্রপতি মাধবজি উভয় রাজা মানসিংহের পক্ষ হয়েছে। ভাই,
জয়পুর থেকে কি সংবাদ এসেছে? আগে রাজা জগৎসিংহ প্রাণপণে যুদ্ধের আয়োজন করছে, আর অনেক অনেক রাজপুত বীরও তার সহায় হয়েছে। এই সময়ের কথা শুনলে যে কত দিক থেকে কত লোক গর্জে উঠবে তার কি আর সংখ্যা আছে? তাই বলে কি কর্তব্য সেইটা বলো। মহেন্দ্র, তুমি বলো। আগে আর কি বলবো? মহারাজের কিংবা স্বদেশের হিত সাধনে যদি আমার প্রাণ পর্যন্ত দিতে হয়, তাতে আমি প্রস্তুত আছি। তবে কিনা এই বিপদ হতে নিষ্কৃতি পাওয়া মনুষ্যের সাধ্য। বীরবর, আপনি এই পত্রখানা পড়ে দেখুন দিন। কি পত্র মন্ত্রী? মহারাজ, এই পত্রখানা আমি গত রাত্রে পাই, কিন্তু এই যে কোত্থেকে লিখেছে আর কে দিয়ে গেছে তার কোনো খোঁজ খবর আমি পাচ্ছি না মহারাজ। কি সর্বনাশ! রাম 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 রাম, এমন কথা কি মুখে আনতে আছে? কেন ভাই, কি হয়েছে? বৃত্তান্তটা বলো। এ কথা আমি মুখে উচ্চারণ করতে পারি না। যদি আপনার ইচ্ছা হয় পড়ে দেখুন। এ কথা আপনার কর্ণগোচরে করা আমার সাধ্য নয়। কথাটা হলো ভয়ানক বটে, কিন্তু মহারাজ বিপদ উপস্থিত হলে লোকের রক্ষা হেতু আপন পক্ষ বিলীন করেও দেব পূজায় রক্ত দান করে থাকে। সত্যদাস, আপন মুখ বিলীন করে রক্ত দেয়াতে আর এই কর্মতে যে অনেক পৃথক। মহারাজ, মনে করে দেখুন, কত শত রাজসতী এই বংশের মান রক্ষার্থে অগ্নিকুণ্ডে প্রবেশ করে দেহ ত্যাগ করেছে। বিশেষত যদি নরপতি, তিনি তো প্রজাগুলির পিতা স্বরূপ, তা একজনের মায়া কি শত সহস্র জনকে ধনে প্রাণে নষ্ট করা উচিত? হ্যাঁ, তা সত্য বটে, কিন্তু তাই বলে আমি কিরূপে এমন নিষ্ঠুর কর্মকর্তা সম্মত হতে পারি? আর রাজমহিষী তিনি শুনলেই বা কি বলবেন? না না না, এই অপেক্ষা আমার মৃত্যু শ্রেয়। না, তাতে বা কি হবে? কেবল আত্মহত্যার পাপ গ্রহণ করা আর নিজ রাজ্য পরিবারকে বিপদে রেখে মরা হতো কাপুরুষতা। কিন্তু কিন্তু কৃষ্ণা থাকতে যে এই বিপদ মেটে এ তো কোনো মতেই বোধ হচ্ছে না। আর কৃষ্ণা আর এই বিপদ ভঞ্জন না হলো যে সর্বনাশ। ও খোদা, কিন্তু কি করে আমি এমন নিষ্ঠুর কর্ম করতে সমর্থ হতে পারি? সত্যদাস, এমন কর্ম তো চণ্ডালেও করতে পারে না। চণ্ডাল তো মনুষ্য, এমন কর্ম তো পশুপক্ষী নাও করতে বিমুখ হয়। দেখো সত্যদাস, যে সকল যন্ত্রণা মাংসাশী তারাও নিজেদের শাবকগণকে প্রাণপণ যত্নে প্রতিপালন করে। মহারাজ, এ তর্ক বিতর্কের বিষয় নাই। আপনি কি বলেন বিপদ? আর কি বলবো? ভাই মহেন্দ্র, ভাই, আমি কেমন করে আমার প্রাণ পুত্তলিকা কৃষ্ণার প্রাণ নাশ করতে সম্মত হতে পারি? এই পত্র যে লিখেছে, অপত্য স্নেহ যে কার নাম তা বোধ করি সে কখনোই জানে নাই। আমার অদৃষ্টে কি তুমি এই লিখেছিলে? ও আমার সরলা বালা, ও আমার প্রাণ প্রতিমা, অন্যের অপরাধে। কি সর্বনাশ! এ কি আমার কম্ব? হস্তি সুকুমার কুসুমকে দলন করে ফেলে বটে, তা সে পশুময় তো নয়। রূপ লাবণ্য গুণ বিষয়ে তার চক্ষু অন্ধ, কিন্তু কিন্তু মনুষ্য কি কখনো পশুর মতো কাজ করতে পারে? না না, এ আমার কম্ব নয়। আমার এখন এই স্থান হতে প্রস্থান করাই কর্তব্য। রঘুবর সিংহ, রঘুবর সিংহ, শীঘ্রই আমার ঘোড়া আনতে বলো। আমার এখন এই স্থান হতে প্রস্থান করতে হবে। রাজকুমার, রক্ষা করুন। আর কি বলবো? আপনি এত বিরক্ত হলে যে সর্বনাশ হয় তা শুন। মহারাজ আপনাকে আবার ডাকছেন। তুমি বলো কি মন্ত্রী? আমি কি চণ্ডাল না পাষণ্ড? এ কি আমার কম্প? এ কলঙ্ক সাগরে মহারাজ কেন আমাকে মগ্ন করতে চান? আমি কি বলে মনকে প্রবোধ দেবো বলো দেখি? কৃষ্ণ আমার প্রাণ পুত্তলিকা, আমি কেমন করে নিরপরাধী তার প্রাণ বিনষ্ট করি? মন্ত্রী, তুমি এই ঘৃণাস্পদ কর্ম করতে আমাকে আর অনুরোধ করো না। রাজকুমার, পিতৃসত্য পালন হেতু রঘুপতি রাজভোগ পরিত্যাগ করে বনবাসে গিয়েছিলেন। জ্যেষ্ঠ ভাতা পিতৃ তুল্য, তা মহারাজের আজ্ঞা অবহেলা আপনার কোনো মতেই উচিত হয় না। আর ওসব কথার আবশ্যক কি? আমি যখন মহারাজের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, তখন কি আর তোমার মনে কোনো সন্দেহ আছে? আজ্ঞা না, তা কেমন করে থাকবে?
দেখো মন্ত্রী, তুমি মহারাজকে সাবধানে রাজপুরে আনো। আর আমার অদৃষ্টে এমন কেন ঘটলো? অবশ্য আমার পূর্বের জন্য কোনো পাপ ছিল, তা না হলে আপনার ঘোড়া প্রস্তুত। মন্ত্রী মন্ত্রী আমি চললাম। রাজকুমার যে দুর্গকর্মে সম্মত হবে এমন তো কোনো সম্ভাবনাই ছিল না। যা হোক, এখন বহু কষ্টে সম্মত হলেন। ভাই, কুমারী কৃষ্ণার মৃত্যুর ভিন্ন আর কোনো উপায় নাই। সত্যদাস, 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 বলেন তো কি গেছে? বলেন তো কি গেছে? কি হলো? জবাব দিচ্ছ না কেন? বলেন তো কি? হে বিধাতা, হে বিধাতা, তুমি কি আমার অদৃষ্টে লিখেছিলে? ও আমার বাছা, আমি কি তোমার সেই চন্দ্রনা দেখতে পাবো না? আমি কি নরধম? আমি কি পাষণ্ড? এখন রাজপুরে চলুন। সত্যদাস, আমি আর ও শ্মশানে কেমন করে প্রবেশ করবো? আমাকে আর ধর্মাবতার কেন রাখো? আমাকে আর ধর্মাবতার কেন রাখো? আমি তো চন্ডাল, চন্ডাল না, আমি চন্ডাল না, আমি হলাম কলির অবতার। আমি কলির অবতার, কলির অবতার। মহারাজ, এই সকল বিধাতার ইচ্ছা বৈধ নয়। সত্যদাস, দেখো দেখো কি ভয়ানক ঝড়, কি কাল স্বরূপ ঝড়। হে কাল, হে কাল, আমাকে গ্রাস করো। হে বজ্র, হে পাপাত্মাকে বিনষ্ট করো। হে নিশা দেবী, আমাকে আর কেন বাঁচিয়ে রাখো? বিনষ্ট করো, বিনষ্ট করো। কই কই কিছু হলো না কেন? কই, এই নাও, বিনষ্ট করো। এই যে এই পাবি, এই যে মুসলিম, এই নাও, প্রচলন করো। এই নাও, এই যে এদিকে যে সঙ্গে বসে বসছি, বিনষ্ট করো। মহারাজ রক্ত প্রায় হয়েছে। নাও 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 মহারাজ। মা কৃষ্ণা, মা একবার বিনাধ্বনি করো। মা একটিবার গান করো। মা কৃষ্ণা, মা একবার পিতার কাছে এসো। মা, মা। বলেন্দ্র, কি করো? না না, অমর করো না, না। কি সর্বনাশ, কি সর্বনাশ। কি সর্বনাশ? কৃষ্ণা, আমার কৃষ্ণা কোথায়? আমার কৃষ্ণা তো এখানে নাই। ভগবতী, আমার কৃষ্ণাকে ডাকুন। আমার প্রাণটা যেন কেমন করছে। বলি একবার তার চাদরখানি দেখি, আমার কৃষ্ণা কোথায়? মহিষী, রাজনন্দিনী বোধহয় সঙ্গীতশালা থেকে এখনো আসেন নাই। আপনি এত উতলা হচ্ছেন কেন? আমি কাল রাতে এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছি। আমার বধূরামের দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় এক ভীমরূপী বীর পুরুষ অসি হস্তে দুয়ারে প্রবেশ করলো। কি আশ্চর্য! আমার কৃষ্ণা ওই পালঙ্কের উপর একলা শুয়েছিল। আর ওই বীর পুরুষ কইলে কি তাকে খড়গাঘাত করতে উদ্যত হলে, আর আমি চিৎকার করে উঠলে, আর আমার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। মহিষী, আপনি কি জানেন না স্বপ্নে ভালো দেখলে মন্দ, আর মন্দ দেখলে ভালো হয়? যাই হোক, কিন্তু আজ রাতে আমি কৃষ্ণকে কিছুতেই মন্দিরে একটা থাকতে দেবো না। সে কি, তাতে দোষ কি? ওই শুনুন, আমি আপনাকে বলছিলাম কি না, রাজনন্দিনী এখনো সঙ্গীতশালা থেকে আসেন নাই। চলুন, আমরা এখন সেখানেই যাই।
আমি যে কত শতবার এই মন্দিরে প্রবেশ করেছি তার সংখ্যা নাই, কিন্তু আজ প্রবেশ করতে যেন আমার পার উঠতে চায় না। মহারাজ কেন আমাকে ভীষণ জঞ্জাটে ফেললেন? এই নিদারুণ কম্ব কি আর অন্য কারোর দ্বারা হতে পারতো না? ইচ্ছে করে কৃষ্ণাকে না মেরে আপনি করি। কিন্তু কিন্তু তাতে তো কোনো ফল দর্শাবে না। কই কৃষ্ণ তো এখানে নাই, বোধহয় এখনো ঘুমাতে আসে নাই। আমি কি এমন কোকিলাকে চিরকালের জন্য নীরব করতে এলে? এ পাপের কি প্রায়শ্চিত্ত আছে? ওই যে কৃষ্ণ এদিকে আসছেন। হে বিধাত, তুমি কি নিমিত্ত এই রাজবংশের প্রতি এত প্রতিকূল হলে? রাজা মানসিংহ একবার যুদ্ধে হেরেছিলেন বটে, কিন্তু শুনেছি তিনি নাকি আবার অনেক সৈন্য সামন্ত লয়ে জয়পুরের রাজাকে আক্রমণ করবার উদ্যোগে আছেন। তা দেখি বিধাতা আমার এই কপালে কি করেন। সুভদ্রার জন্য অর্জুন যেমন যদুকুলের সঙ্গে ঘোরতর যুদ্ধ করেছিল, এও বুঝি সেই রূপ হয়ে উঠল। কি ভয়ঙ্কর ঝড়ই হচ্ছে আজ। এই মন্দির পর্বতের ন্যায় অটল, প্রবল ঝড় বইলেও এতে কোনো ভয় নাই। কিন্তু তাও বলি, অট্টালিকায় বাস করলে যে লোকে সুখী হয় এমন তো নয়। আমার তো কোনো কিছুরই অভাব নাই, তাহলে আমি কেন সুখী হই না? মনের সুখী বড় সুখ। হে মহাদেব, এই অধীনের প্রতি দয়া করে এর মনের চঞ্চলতা দূর করো প্রভু। এই দাসী তোমার নিতান্তই শরণাগত। আহা, আমি নিষ্ঠুর চণ্ডাল, নিরপরাধে তোমার প্রাণ নষ্ট করতে এসেছি। বাছা এখন নিরুদ্বেগ চিত্তে নিদ্রাদেবীর কোলে বিরাম লাভ করছেন, আর বোধ হয় নানাবিধ মনোহর স্বপ্ন ধারায় পরম সুখানুভব করছেন। কিন্তু নিকটে যে তার পিতৃব্য স্বরূপ কাল এসে উপস্থিত হয়েছে তা সে ভ্রমেও জানেন না। আমি যাকে প্রাণ তুল্য ভালোবাসি, যার মমতা গুণে যুদ্ধজীবী জনের কঠিন হৃদয়ে অপার স্নেহরস প্রভাবিত হয়েছে, তাকে কি আমার নষ্ট করতে হলো? বলেন্দ্রের অস্ত্রের কিসে সেই কীর্তি হলো? ধিক ধিক! হে পৃথিবী তুমি সাক্ষী, হে রজনী দেবী তুমি সাক্ষী। কাকা, এ কি আপনি এমন সময় এখানে এসেছেন কেন? না না, তেমন কিছু না, আমি কেবল তোমাকে একবার দেখতে এসেছিলাম। তা বলছে আমাকে বিদায় দাও, আমি চললেন। কাকা, এ কি কাকা, আমি আপনার পায়ে ধরছি, আপনি আমাকে সকল বৃত্তান্ত খুলে বলুন। বাছা, তুমি নিষ্ঠুর নরাধমকে আর কাকা বলো না। আমি তো তোমার কাকা নই, আমি চণ্ডাল, আমি তোমার কাল হয়ে এসেছিলাম। কেন কাকা, আপনি এত চঞ্চল হলেন কেন? কৃষ্ণা, আমি তোমার প্রাণ নষ্ট করতে এসেছিলাম। কেন কাকা, আমি আপনার নিকটে কি অপরাধ করেছি? বাছা, তুমি স্বয়ং কমলা অবতীর্ণা, তুমি কি অপরাধ কাকে বলে তা জানো? মরুদেশের রাজা মানসিংহ, জয়পুরের রাজা জগৎ সিংহ উভয় প্রতিজ্ঞা করেছেন যে হয় তোমাকে বিবাহ করবেন, এই উদয়পুরকে ভস্মসাৎ করে এ রাজ্য লণ্ডভণ্ড করবেন। এখন যে আমাদের কি অবস্থা তা তো তুমি বিলক্ষণ জানো। এজন্যই কাকা, আমার পিতারও কি এই ইচ্ছা যে কি
মা তুমি আর ওসব কথা করো না। তার অনুমতি ভিন্ন আমি কি চণ্ডালের কর্ম করতে প্রবৃত্ত হই? কাকা, তাই এর নিমিত্তে আপনি এত কাতর হচ্ছেন কেন? কাকা, আমি রাজপুত্রী, রাজকুলপতি ভীম সিংহের মেয়ে। আপনি বীর কেশরী, আপনার ভাই যে আমি কি মৃত্যুকে ভয় করি? ওই শুনুন কাকা, কাকা একবার ওই দুয়ারের দিকে চেয়ে দেখুন। আহা, কি অপরূপ রূপ লাবণ্য! উনি পদ্মিনী সতী। উনি এর আগে আমাকে আরেকবার দেখা দিয়েছিলেন। জননী, তোমার দাসী এলো বলে। দেখো কাকা, এই মন্দির সহসা নন্দন কাননের সৌরভে পরিপূর্ণ হলো। আহা, আমার কি সৌভাগ্য! দেখি এই যে তবে এখন হয় নাই আর কেউ রাজকুমার দেখেন কি মারা জন্য মৃত্যু প্রায় হয়েছে। হায় হায় কি সর্বনাশ! মন্ত্রী তুমি ওকে এখানে আনলে কেন? আর কি করি, উনি আপনি এদিকে এলেন, সুতরাং আমাকে ওনার সঙ্গে আসতে হলো। আরেকটা ভাবলেন মহারাজের যখন এই অবস্থা হলো মানে গুরুত্ব বাক্যের প্রয়োজন কি, তাই আপনাকে নিবেদন করতে এলেন। বলেন্দ্র, ভাই বলেন্দ্র, ওকে 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 করো না। মানসিব মানসিব না জগৎ মানসিব জগৎ তোদের সবাইকে আমি শেষ করবো। এই আমি চললে কৃষ্ণা, মা একটিবার গান করো, মা একটিবার বিনোদনী করো, মা। পিতা আমার রাগ করছেন কেন? পিতা, আপনি এই সামান্য বিষয়ে এত আক্ষেপ করেন কেন? কুলমান রক্ষার জন্য প্রাণদান অপেক্ষা আর কি পূর্ণকর্ম আছে? ওই শুনুন, রাজসতী পদ্মিনী আমাকে ডাকছে। পিতা, আপনার চরণে ধরি, আপনি আমাকে এবার শেষ আশীর্বাদ করুন। মা তুমি আর ওসব কথা বলো না। তুমি আমাদের জীবন সর্বস্ব। তোমার অপেক্ষা কে রাজকুমার প্রিয়তর? কাকা, আপনি আমার কথা মুখে আনবেন না। আপনি আমাকে বাল্যকাল অব্দি প্রাণ তুল্য ভালোবাসেন। পিতা, পিতা, আপনার দাসীকে এইবার শেষ আশীর্বাদ করুন, যেন এই ভবযন্ত্রণা হতে মুক্ত হয়ে সুরপুরীতে যেতে পারি। পিতা, মানসি বিদ্যুৎ তোর স্পর্ধা আমার প্রতিরোধ করে। হ্যাঁ কেন পিতা? আমি আপনার নিকটে কি অপরাধ করেছি? অপরাধ আমার সঙ্গে চলো না। দূর হ, দূর হ। এই সর্বনাশ! মানসি বিধাতা, আমার অদৃষ্টে কি শেষে এই ছিল? এমন সময় পিতাও আমার বিমুখ হলেন। কাকা, কাকা, পিতা এমন সময় আমার উপর বিরক্ত হলেন কেন? কাকা, আপনার চরণে ধরি, আপনি আমাকে এইবার শেষ আশীর্বাদ করুন। উঠো মা উঠো, তুমি আমাদের জীবন সর্বস্ব। তোমাকে বিদায়। জননী, তোমার দাসী এলো বলে। তোমার ঘরে কে ছিল? হে পরমেশ্বর, তুমি কি করলে আমাদের? বাছা বাছা, তুমি কি আমাদের যথার্থ ত্যাগ করলে? কৃষ্ণা, কৃষ্ণা, অমন হয়ে রয়েছে কেন? কৃষ্ণা, তুমি যে রক্ত!